বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বিসমিল্লাহির রহিম বলে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহিম বলে, আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম বলে। এর কিন্তু শাব্দিক অর্থ কিন্তু আজও পর্যন্ত আমরা কিন্তু পাইনি। আপনারা জানেন যে কোনো মঞ্চে উঠে তারা এ ধরনের প্রম্বে শুরুতে সৃষ্টিকর্তার নাম তারা উচ্চারণ করে, কিন্তু এর শাব্দিক অর্থ কি, বিশ্লেষণ কি আমরা কিন্তু জানি না, বুঝি না। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আপনাদের পাশে থেকে আমি কথা বলার চেষ্টা করি। শান্তি অশান্তি দূরীকরণ, মনমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যে, একটি শান্তি নীড় স্থাপন করার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে প্রতিনিয়ত এসে একটু ডিস্টার্ব করি। কারণ রাত্র অনেক, প্রায় 10টা বেজে গেছে। কারণ আপনারা জানেন যে প্রত্যেক দিন আমি আপনাদের সম্মুখে কথা বলি, হয়তোবা সময়ের অপেক্ষায় অনেক সময় করতে পারি না, এবং অনেকে জয়েন করবেন বলে আমি আশা রাখি। এবং আজকের আকস্মিক এবং গরিব এবং সদৃঢ়ভাবে উপস্থাপনা করার চেষ্টা করব, যাতে করে সুন্দর একটি উপস্থাপনা আমি করতে পারি। প্রথম স্টেপই আমার কলিজার টুকরা ভাই জয়েন করছে, গোলাম রাসেল নয়ন। আসলে ও গভর্নমেন্ট চাকরি করে এবং টোটাল সর্বোপরি আইন প্রয়োগকারী সংস্থার একজন অ্যাসোসিয়েশনের একটা পলিটিক্যাল ম্যানই বলা চলে। কারণ ওর একটা সংগঠন আছে, সেটা আগুন সংগঠন, অর্থাৎ সে সংগঠনের শাব্দিক অর্থে সে একজন ওই স্টোনো সিএমএম কোডের ভালো একজন তাদের সংস্থা এবং পেশকার স্টোনো অ্যাসোসিয়েশনের ভালো একজন রাজনীতিক পলিটিক্যাল ম্যান নয়ন। সমস্যা নেই, হাজিরা আবার এই জুলাই মাসের 1 তারিখ। নয়ন, দোয়া করবা তোমার সংস্পর্শে, সান্নিধ্যে, সন্নিকটে, এবং যাতে করে আমি রিলিজ পেতে পারি, সেই লক্ষ্যে আমার জন্য একটু অবশ্যই হেল্প চাচ্ছি। বাংলাদেশ গোটা পৃথিবীর মানুষের পক্ষে করে, এবং তোমার অ্যাসোসিয়েশনের সমস্ত নিউজ কভার করব এবং তোমার পাশে থাকতে চাই। গোলাম রাসেল নয়ন প্রথম স্টেপি জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। এবং ওর বাচ্চা এবং স্ত্রী সন্তান নিয়ে যেন সুখে দিন যাপন করতে পারে, ওর জন্য দোয়া চাই। প্রিয় দেশবাসী, আমি প্রতিনিয়ত এসে আমি আপনাদেরকে বিরক্ত করি এবং কথা বলার চেষ্টা করি। আজকের বিষয়বস্তু বলতে গেলে অনেক, আমি কথা যে বলবো সেটা আপনার যদি কোনো সমস্যা, সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার গণতন্ত্র, এটাই হচ্ছে আমার জীবনের পথ চলা। ঠিক শিশু থেকে আরম্ভ করে আজও পর্যন্ত পথ চলায় সর্বাঙ্গিকভাবে আমি কিন্তু মানুষের কথা বলে এসেছি এবং কথা বলার চেষ্টা করি। তো এমডি নয়ন খান জয়েন করছে, ওকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে পারেন আমার ছোট্ট একটা পেজ আপনারা ফলো দিয়ে এবং লাইক, কমেন্ট, শেয়ার, মতামত জানিয়ে আপনার পাশে থাকবেন বলে আমি আশা রাখি। এবং আপনার মতামতের উপরে ভিত্তি করে বিশ্লেষণ, শাব্দিক আলোচনা করে আমি কিন্তু সেভাবে আমি কথা বলার চেষ্টা করব। আজকের একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রতিনিয়ত আমি আলোচনা করি, কিন্তু আজকের আলোচনা করছি এসডি শিশির, যাক শিশির আমার ভাই, উপরে তৌসিফ আহমেদ সাকিব জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। এসডি শিশির আমার ছোট ভাই, ওর জন্য দোয়া করবেন। এবং আমরা এক মায়ের পেটের 2 ভাই 3 বোন, ও হলে ছোটর জন্য সবাই দোয়া করবেন।
যাক, ওর জন্য আর বেশি কিছু বলার প্রয়োজন নেই কত আমার ভাই। এখন বিষয়টা হচ্ছে যে আমি যে কথা বলছি যে আজকের আমার তো বিষয়টা হচ্ছে যে আজকের একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই যে সাংস্কৃতিক, অর্থাৎ আসলে কথাটা আপনাদের কাছে কেমন কেমন লাগলো বিষয়টা নিয়ে আলোচনা করাই দরকার। কারণ আমরা শিখতেছি তাদের কাছ থেকে কি, আর সেটা হলো বিএফডিসি অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ সেই ফিল্ম নিয়ে আমি কিন্তু আজকের কথা বলতে চাচ্ছি। আমি সকালবেলা হয়তো বা কথা বলেছিলাম যে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে আজকের ইরানের প্রেসিডেন্ট উনি মারা গেছেন এবং সে রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকের আরম্ভ করছি। ধন্যবাদ আমার মামাতো ভাই অর্থাৎ জুলফিকার আলী ভুট্টোর সেজো ভাইয়ের ছেলে। কারণ আমার বেজে যারা আমি চলতাম হারুন মোল্লা এবং আমি মন্নান খান, নসু মোল্লা, মোল্লাহাটে সেই বেজে একসময় মামা বাইকনা বন্ধু বান্ধবের মতো চললাম। সেই হারুন মোল্লা মামার ছেলে রাজীব মোল্লাও জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দাদু ভালো আছে, ওর একটু কথাবার্তা অ্যাঙ্গেল সূচক বাক্য খুবই ভালো লাগে দাদু বলে। তো যাই হোক, সব মিলে আমি ভালো আছি তোমাদের দোয়ার আশীর্বাদে। যারা জয়েন করছে এদেরকে বেশিরভাগই আমি হইতে দেখছি এবং রাজীবের মায়ের বিবাহ আমি খেয়েছি এবং দেখেছি। আর নয়ন তো অনেক ছোটো ছিল, নয়নের যে বড় ভাই সেও আমার ছোটো। তো বয়স তো কারোর জন্য অপেক্ষা করে না, কারণ বয়স ধীর গতিতে চলছে। আর আমার কথাগুলি শোনা যায় কি না এটা ব্যক্তিগতভাবে যারা জয়েন করছো অবশ্যই আমাকে একটু বলে দিতে, কথাগুলো স্পষ্টভাবে শোনা যায়, তাহলে আমি কথা বলে আমি সেভাবে আরাম পাই। প্রিয় দেশবাসী, আজকের আমার একটি বিষয় কথা বলতে চাই যে সেলিব্রিটি, অর্থাৎ সেলিব্রিটি বলতে মানে আমি যে কথা বলছি, আমি যদি ফেমাস হই বা সবাই যদি আমাকে চিনে তাহলে এক ধরনের সেলিব্রিটি, অর্থাৎ আপনাকে চিনবে সেলিব্রিটি। তো সেলিব্রিটি থেকে আলেম থেকে হতে পারে, রাজনৈতিক থেকে হতে পারে, বিএফডিসিতে হিরো থেকে হতে পারে। তো আজকের আলোচনা করব যে চলচ্চিত্র অঙ্গন নিয়ে আমি কিন্তু একটু বিনোদন শাখায় আমি কিন্তু প্রবাহিত সামনের দিকে হব বলে আশা রাখি। আর ব্যক্তিগতভাবে বলতে চাই যে আজকের আমরা কি শিখছি, কার থেকে কি শিখছি, এ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ওয়েলকাম রাজীব মোল্লা, ওয়েলকাম, ক্লিয়ার শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম রাজীব বলার জন্য এবং কমেন্ট করার জন্য। আর তুমি তো ফেসবুকে খুব পাকা, কারণ ফেসবুকের ব্যাপারে ও খুব মানে পারদর্শী এবং খুব লেখালেখি করে। তাই বলে নয়ন হারিয়ে যাইও না, নয়ন তুমি থাকো, কথাগুলি শুনবা। এসডিসিসির আমার ছোটো ভাই ও ব্যক্তিগতভাবে এই লাইভগুলি শেয়ার করে দাও। আর যারা জয়েন করছে আর এক নয়ন ও জয়েন করছে, সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা এদের কাছ থেকে কি শিখছি, এটা হলো মূল বিষয়। শিখছি বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে, এটাই হলো মূল বিষয়। আমি বলতে চাই যে বাংলাদেশের যারা তরুণ, আজকের তরুণরা আমার ভাই, এই তরুণ তারা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা আজকে লেখাপড়া করবে, কলম ধরবে, মানুষের উদ্দেশ্যে তারা লিখবে, বলবে, জানবে, অ্যাঙ্কারিং করবে, বক্তৃতা দিবে, নেতা হবে, সর্বোপরি দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সর্বোপরি তারা অবস্থান করবে। সেই লক্ষ্যে তরুণের উদ্দেশ্যে নিয়েই আমি কিন্তু আজকে বলছি। কিন্তু তরুণরা এক প্রকার এদের কাছ থেকে কি শিখতেছে, এটা হলো মূল বিষয়। কারণ মূল বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যে আজকের বিএফডিসি চলচ্চিত্র অঙ্গনটা ধ্বংসের স্তূপ, এবং সে বিষয় নিয়ে আমি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতেছি। আর একটা কথা বলি, কারণ আমার এই পেজের সাথে কিন্তু সবাইকে আমার ফলো দেওয়া আছে। যেমন হয়তোবা আপনারা হয়তো একটু তিরস্কার করবেন না, কারণ জো বাইডেন সেও মানুষ, আর পুতিন পুতিন সেও মানুষ, তারপরে পিং চিং যে চায়না সেও, এদের সাথে আমার কিন্তু ফলো দেওয়া, এবং অনেক প্রশাসন বিভাগ, ডিজিএফআই, ডাইরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স, এদের সাথে আমার কিন্তু সেভাবে এই পেজের সাথে সম্পৃক্ততা, এবং এনএসআই সহ ডিজিএফআই, ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি, এবং টোটাল সর্বোপরি আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রশাসন থেকে আরম্ভ করে এবং মন্ত্রণালয়গুলি এবং 39 জন ক্যাবিনেট
মন্ত্রী সহ ক্যাবিনেটে যারা আছে সবাই সংসদ সদস্য সহ অলওয়েজ টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা সংসদ সদস্য এবং মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ টোটাল সর্বোপরি আমার পেজের সাথে কিন্তু সম্পৃক্ত থাকে। কিন্তু কথাবার্তা বলতে হবে আমার একটু মাপকাঠি দিয়ে, কোন আগে বলছিলাম না কিন্তু এখন বলবো, কারণ অনেক আইন প্রয়োগকারী সংস্থা তারা বলে যে আপনার কথাগুলি খুব সুন্দর, গণতান্ত্রিক হিসেবে কথা হয়, কিন্তু সেইভাবেই আমি কথা বলার চেষ্টা করব। দেশবাসীকে বলতে চাই যে ব্যক্তিগতভাবে আমার স্বাধীনের সময় আমার বয়স প্রায় 6-7 বছর, তার মানে 60-এর কাছাকাছি বয়স। কিন্তু আমরা যখন ছোট সময় চলচ্চিত্র অঙ্গনের যেই ছায়াছবিগুলা আমরা উপভোগ করতাম, আমার মনে আছে যে বাড়িতে যে 1 কেজি চাউল বা 1 পুরা বলতো বরিশালের ভাষায়, 2 পুরা বা 2 সার চাউল বিক্রি করে তখন আমরা ছবি দেখতাম 8 আনা 1 টাকা করে, সেই ঝালকাঠি পলাশ সিনেমা হলে, সাদা কালো, কিন্তু ওই রকমের অত্যাধুনিক কোনো ক্যামেরা বা ওই ধরনের কোনো ছিল না যে আমাদেরকে তারা চিত্রায়িত করে আমাদেরকে সে উপভোগ করাবে। কিন্তু সেই ছবিগুলি, অ্যানালগ আমলে সেই ছবিগুলি আমরা দেখে যে তৃপ্তি অনুভূতি পেতাম, আর সেই জিনিসটা কিন্তু আমরা এখন পাই না। কারণ পাই না এই জন্য, কারণ আগেকার যে নির্মাতারা ছিলেন, ডিরেক্টর, প্রডিউসার, তারপরে হিরো এবং আর্টিস্ট এবং সমস্ত সর্বোপরি তারা কিন্তু এই যে যারা নাটক করে, ছবি করে, এরা আর্ট কালচারের লোকজন থাকবে একদম প্রস্ফুটিত গোলাপের ন্যায়, এবং এরাও এক ধরনের কিন্তু শিক্ষণীয়, অর্থাৎ এর কাছ থেকে একজন হিরো সে ভালোভাবে অভিনয় করবে, অভিনয় থেকে আমাদের কিছু শেখা এবং অভিনয় থেকে সমস্ত সর্বোপরি আমাদের পথ চলা। আমি যখন ছোটবেলায় প্রেম করতাম, সত্য কথা যেটা, প্রেম বলতে মানে মা ছেলের সাথে প্রেম বা বান্ধবীর সাথে প্রেম বা ভাই বোনের সাথে প্রেম, তো যাই হোক প্রেম করতাম, তখন আমরা যখন চলচ্চিত্র অঙ্গনে ছবি দেখতাম সেই পলাশ সিনেমা হলে, বরিশালে বিউটি সিনেমা হল, কাকুলি 4টা হল ছিল, তখন বিকালবেলা যখন ছবি দেখে আসতাম বা রাত 12টার দিকে ছবি যখন আসতাম, তখন আমার মনে আছে যে মোল্লাহাটের কবির ভাই, আমি সহ টোটাল মাটির কোলে ছবি দেখতাম, মানুষের কাছে যেতাম, সেইভাবে আমরা কিন্তু তৃপ্তি পেতাম। এখানে জয়েন করছে আব্দুর রহিম মামু, ইরান সম্পর্কে কিছু। হ্যাঁ, এটা হচ্ছে আব্দুর রহিম আমার ভাইগনা, এবং ও হচ্ছে এখন বর্তমানে সাভারে আছে, কিন্তু ছবিটা ক্লিয়ারলি মামার দেয় নাই সেই জন্য। কিন্তু ইরানের ব্যাপারে আমি সকালবেলা অবশ্য আমি বলেছিলাম, কিন্তু আমার মামার জন্য ইরান নিয়ে আমি একটু কথা বলবো, কারণ ইরানের প্রেসিডেন্ট এখন বর্তমানে আমাদের সম্মুখে নেই, সে চিরনির্দায় আমাদের মাঝ থেকে মানবতার সেই সেবক এবং সারা পৃথিবীতে যার সাথে কারোর সাথে কোনো আপোষ করেনি সেই ব্যক্তিত্ব আজকের আমাদের মাঝ থেকে আজকে চিরবিদায় নিয়ে চলে গেছে। সম্পর্কে যেহেতু মামু বলছে, এই আলোচনাটা আমি অবশ্যই রাখবো এবং সেইভাবে আমি পরবর্তীতে আলোচনা আমি অংশগ্রহণ করতেছি। এখন মুখ্য বিষয় হচ্ছে যে ইদানিংকাল যে আজকের এই চলচ্চিত্র অঙ্গন, এই চলচ্চিত্র নির্মাতারা সহ আরম্ভ করে এখন বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এদের কাছ থেকে, এই চলচ্চিত্র অঙ্গনের হিরোদের কাছ থেকে, আর্ট কালচারের লোকের কাছ থেকে আমরা কি শিখতে পারি, এবং তারা এখন বর্তমানে একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে, এই ব্যাপারে কিছু আলোচনা করে বাকিটা আমি স্যাড আলোচনা করব। তো আমি বলতে চাচ্ছি যে এই ধরনের আলোচনা কেন করি, অনেক আলোচনার বিষয় আছে দেশের ব্যাপারে, অনেক আলোচনা, কারণ ইদানিংকাল আবার সেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এবং সর্বোপরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তারা এখন বর্তমানে তাদের অফিস করতে হবে, সে বিষয়টি আলোচনা করব। সার্বিক অর্থে সব ব্যাপারে আমি আলোচনা করতেছি। সজীব মোল্লা, রাজীব মোল্লার ভাই জয়েন করছে এবং সালেহ আহমেদ ভাই জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। এবং যারা জয়েন করছে আমার কলিজার টুকরো, আমার প্রাণের ভাই, রেগুলারলি এভাবে যদি আমার ভাইরা জয়েন করে তাহলে আমি আত্মতৃপ্তি পাই এবং সেই লক্ষ্যে আজকের আমি কথা বলার সেই সহযোগিতা এবং আমি সামনের দিকে আরও বাড়িয়ে যায় এবং আত্মতৃপ্তি নিয়ে আজকের যারা জয়েন করছে তাদের ভালোবাসা অক্ষুণ্ণ রেখে আমি কিন্তু সেভাবে কথা বলার সেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। জয়েন করছে আব্দুর রহিম, এমডি আব্দুর রহিম মামু, ইংলিশে লেখছে মামু, আবার ইংলিশে তো অনার্স মাস্টার্স। হ্যাঁ, মামু কি তোমাকে তো চিনি, সিনেমার কি মতো লাগে। আচ্ছা ঠিক আছে, যাই হোক
অনেক অনেক সময় বাবু আমার ইংলিশে কমেন্ট করে, তো ইংলিশ আসলে আমি তো দেখা যাচ্ছে যে সেইভাবে এসকে এসকে মহসিন অসংখ্য ধন্যবাদ, সাইদুল অসংখ্য ধন্যবাদ। এই কলিজার টুকরা ভাইকনা সাইদুল জয়েন করছে, ও হ্যাপি লাগে, সৌদি থাকতো বাংলাদেশে এসছে এবং মোটামুটি সেভাবে জয়েন করছে। হ্যাঁ স্টোনো নয়ন গোলাম নয়ন, তুমি যাবে না, তুমি থাকবে লাইভে, কারণ সবার কথাই আমার বলতে হবে, কারণ অনেক সময় যেহেতু আমার লাইভে এসে হয়তো সব আমার আত্মীয় মামাতো ভাই এবং মামু ভাইগনা, এবার এমডি শাহাদাত হোসেন শাহাদাত জয়েন করছে, আয় আল্লাহ অসংখ্য ধন্যবাদ শাহাদাত। তো যাই হোক সবাই জয়েন করছে। তো আজকের বিভিন্ন রকমের বিভিন্ন দিক নির্দেশনা থেকে আমি কথা বলার বিশ্লেষণ করার সেই বিশ্লেষণ করব। আর বিষয়টা হচ্ছে যে আজকের আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু বাংলাদেশ নিয়ে আমাদের কিন্তু অনেক ভাবতে হবে, কারণ আমরা হচ্ছি দেশের নাগরিক এবং সর্বোপরি আমরা সেভাবে জয়েন করব। অসংখ্য ধন্যবাদ সাইদুল, ধন্যবাদ মামা, বলতে থাকবেন অবশ্যই। হ্যাঁ বলতে থাকবো। এবং মিজান জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ মিজান ভাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে। কিন্তু আমি ক্যামেরার সামনে চাইতে পারি না, কারণ আমার চোখ থেকে পানি আসে এবং সর্বোপরি আমার চশমা ব্যবহার করতে হয়, সেই লক্ষ্যে আমি হ্যাঁ। তো মামা আপনাকে এত নায়ক আসলে এই যে নায়কের মতো বা দেখা যাচ্ছে আর্ট কালচারের লোকের মতো, সেইভাবে আজকের বিএফডিসি নিয়েই আমি কথা বলতে চাচ্ছি, এরপরে পরবর্তীতে আমি কথা বলবো। আজকের শিল্পী সমিতি এখন বর্তমানে ওখানে 18টি সংগঠন কিন্তু বিএফডিসি থেকে বর্তমানে আছে। এখন এই এফডিসিতে 18টি সংগঠনের ভিতরে চলচ্চিত্রের ভিতরে এফডিসি এবং পরিচালক সমিতি এই দুইটা কিন্তু ফেমাস, এবং প্রডিউসার সমিতি ওটা আলাদা, ওটা হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিজের বাহিরে অবস্থানরত, কাকরাইলে বোধহয় সম্ভবত। তো আমি বলতে চাই যে আজকের এখন বর্তমানে এই যে আর্ট কালচারের লোক যারা আছে, তারা যেগুলি করছে আমাদের পোলাপান এবং আমাদের তরুণ প্রজন্ম, তারা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি, এই আজকের যে কথাগুলি বলছি হয়তো বা কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু বলতেই হবে প্রত্যেকদিন, কারণ একটা বিষয় নিয়ে আমার কথাগুলি উত্থাপন করতে হবে। আমি বলতে চাই যে বিএফডিসিতে নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের সভাপতি আজকের আমাদের ভিলেন মিশা সওদাগর সাহেব এবং সাধারণ সম্পাদক ডিপজল ভাই, এর এগেনিস্টে আবার নিপুণ মামলা করেছে, আপনারা জানেন। কিন্তু এই যে ভিন্ন ধারার যে আজকের এই যে শিল্পী সমিতি তৈরি হচ্ছে এবং একের পর এক আলোচনায় আমরা জড়িয়ে যাচ্ছি, মামলা হচ্ছে, হামলা হচ্ছে, বিভিন্ন রকমের আজকের শিল্পীদের ভিতরে তারা বিভিন্ন রকমের আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হচ্ছে এবং আইনের মাধ্যমে তারা আজকে প্রতিষ্ঠিত হতে চায়। এগুলি আসলে বাঞ্ছনীয় নয়, কারণ এগুলি মানুষ দেখলে তারা থুথু ফেলে, অর্থাৎ ধিক্কার মারে যে আজকের এই ধরনের হচ্ছে চলচ্চিত্রের ভিতরে। আজকের চলচ্চিত্র থাকবে ক্লিন, পরিষ্কার, তাদের কোনো প্রকারই কোনো রকম তাদের কোনো কিছু রাজনৈতিক, তারপরে মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। হ্যাঁ সাইদুলের কমেন্ট না পড়লে আবার সমস্যা মামু, তো দুর্নীতিতে জর্জরিত এখন শিল্পী সমিতি, প্রতিভার কোনো দাম নাই। হ্যাঁ থ্যাংক ইউ। আসলে সাইদুল ঠিক, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে প্রতিভা যদি আপনার ভিতরে থাকে, সে প্রতিভার কোনো দাম নেই। আপনার যে কোনো যেমন আপনারা হয়তো এই যারা জয়েন করছে, এদের কিন্তু আমার ফ্যামিলির লোকজনই জয়েন করছে সব, কারণ কেউ মামাতো ভাই, কেউ ফুফাতো ভাই, বা এই যে রাজীব, তারপরে জয়েন করছে নয়ন, অত কলিজার টুকরা এবং সিএমএম কোডে আছে। এদেরকে তো আমি হইতে দেখছি, কারণ আমার তো গুণের শেষ নেই। যেই কোনো ব্যাপারে, যেই কোনো ওয়েতে, যে কোনো কালচারে আপনি নিয়ে যাবেন, ইনশাল্লাহ আমি কিন্তু হুবাহু নকল করে আমি কিন্তু সেটাকে বিনোদন দিতে পারবো। এবং প্রতিভা, এই যে প্রতিভা এমনই একটা বিষয়, প্রতিভা কিন্তু সবাই হয় না, এটা গড গিফটেড জিনিস। যেমন আমার পেজে আপনি ঢুকে দেখবেন যে আমি বঙ্গবন্ধুর যে ভাইগনা খোকন শ্রেণীবাদ, অর্থাৎ ওনার 5টা উপস্থাপনা আমি করেছি। ওখানে কি ছাত্রলীগ নেই? ওখানে কি যুবলীগ নেই? ওখানে কি আওয়ামী লীগ নেই? আচ্ছা,
তারপরেও মেয়র মহোদয় আমাকে অত্যাধিক ভালোবাসে এবং সে জানে যে আমি অ্যাঙ্কারিং করতে পারি, কথা বলতে পারি, আমাকে মাইক দেয়, আমি কথা বলি। আমি যে বগুড়ায় এখন বর্তমানে অবস্থান, এই যে বগুড়া হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এখানে বাংলো বাড়ি করেছি, এখানে সর্বোপরি কোনো জিনিস অভাব নাই, আমি এখানে থাকি। কিন্তু এখানের ভিডিওতে আপনারা ঘুরে দেখবেন যে এখানে সর্বোপরি প্রত্যেকটা মঞ্চে কিন্তু আমি বক্তৃতা দিচ্ছি। তো বাংলাদেশ আমার এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে একটি দল গঠন করার লক্ষ্যে মানুষের পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলার চেষ্টা করি, সেটা সর্ব ব্যাপারে। সাইদুল্লাহ আরেকবার লেখছে যে আলো ভালো শিল্পী হতে হলে ডিরেক্টরের সাথে, হ্যাঁ কারেক্ট। এখন এ ব্যাপারেও আলোচনা করব যে ভালো একজন শিল্পী, যে বলছে যে ভালো একজন শিল্পী হতে হলে ডিরেক্টরের পাশে শুইতে হয়, ঘুমাইতে হয়, দেহ বিক্রি করতে হয়। এটা একটা কালচারাল হয়ে গেছে। কারণ 1 কোটি 1.5 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করে যদি আপনি নায়িকা হন, সে নায়িকার সাথে যে আপনি মত বিনিময় করবেন না, আমি এই ভাষাটা নাই বললাম, এটাকে আপনারা ওইভাবে নেবেন না, কারণ এগুলো উচিত না। উচিত হচ্ছে এই আজকের যারা মধ্যমণি বাংলাদেশ যারা দিয়েছে আমাদেরকে উপহার, তাদের এমন কিছু ছবি নির্মাণ করা উচিত যে ছবির ভিতরে মুক্তিযুদ্ধের চেতনায় যারা জীবন দিয়েছে তাদের মুক্তিযুদ্ধ, ওরা 11 জন, এই ধরনের ছবি। তারপরে 7ই মার্চ, তারপরে মনে করেন 26শে মার্চ, এই ধরনের যদি কোনো ছবি আজকে তথ্য মন্ত্রণালয় থেকে, এটা শোনেন, প্রত্যেকটা জিনিস এক একটা মিনিস্ট্রি থেকে নিয়ন্ত্রিত হয়, যেমন তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিএফডিসি, এবং সেখান থেকে সরকারি অনুদানে আমাদের কিছু ছবি তারা যদি নির্মাণ করে তাহলে কিন্তু ভালোই হয়। কারণ এখন বর্তমানে যেসব ছবি নির্মাণ হচ্ছে আপনার উলঙ্গ এবং নেকেড, এবং সর্বোপরি এগুলি আমাদেরকে দিচ্ছে, শিল্পীদের ভিতরে একতা নেই। এক শিল্পী আর এক শিল্পীকে ধরছে, মারছে, করছে, পিটাপিটি, মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলি মানুষ দেখছে। এখন ডিপজল সাহেব একজন সিনিয়র লোক, কারণ ডিপজল সাহেব হলো গাবতলীতে, সে আভিজাত্য ফ্যামিলির একটা লোক, নিপুণ। ডিপজল সাহেব নিপুণ, তার বাড়ি হচ্ছে কুমিল্লা, এবং কুমিল্লা থেকে এসে প্রথমে একটি ছবি রুবেল ভাইয়ের সাথে করে, এবং সে মহিলা একটা মোটামুটি বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং বিভিন্ন রকমের কথার ফুলঝুরিতে কিন্তু সে এখন বর্তমানে কি বলে, কি করে, কি না করে, এগুলি ব্যাপারে আলোচনা আমি করব। হ্যাঁ, আপনি কোন টাইমে লাইভে আসেন ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ। এসকে মহসিন ভাই লেখছে যে আমি কোন টাইমে, আপনি বেশিরভাগ 8:30 থেকে 9টার ভিতরে আমি কিন্তু লাইভে আসি, এবং দিনে যদি হয় তাহলে হয়তো 2টা 2:30টার দিকে আমি সেভাবে লাইভে আসি, এবং লাইভে এসে পৃথিবীর সমগ্র জাতি সহ বাংলাদেশের মানুষের সাথে আমি কথা বলার, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। তবে আমি একটা কথা বলছি যে আমি কোনো দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই। পরিবারতন্ত্রের দলের ঊর্ধ্বে রেখে গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে মানুষের সামনে আমার বিশ্লেষণ করি, উত্থাপন করি এদেশের রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে আজকের মানুষের গরিব অসহায় লোকের পাশে দাঁড়িয়ে আমি কথা বলার চেষ্টা করি। এটা 100% ল, এবং সেইভাবে আমি কথা বলি। তবে আমি আপনাদেরকে বলছি ভাই, আপনি এদেশের যে প্রত্যেকটা মনীষী প্রতিভাবান ব্যক্তিত্ব, তাদের কথার যে অ্যাগ্রেসি এবং তাদের কথার যে কথার যে ওয়েট, এবং কথাগুলি বলবে, আর আমি যে কথাগুলি বলবো সে কথা আপনারা পর্যবেক্ষণ করবেন এবং বিশ্লেষণ করবেন, দেখবেন যে ওয়েটফুল কথা আমি সর্বক্ষণিকভাবে বলার কিন্তু আমি চেষ্টা রাখি। আপনি দেখেন ইদানিংকাল সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে যে ভাইরাল যারা কথা বলছে, সে কথাগুলি কোনো ক্রমেই গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। সবাইয়ের একটা পক্ষপাতিত্ব আছে। যেমন সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে যারা অ্যাঙ্কারিং করে, অর্থাৎ যারা কথা বলে, তারা কিন্তু হয়তোবা আওয়ামী লীগের থেকে টিকিট নিয়ে এমপি ক্যান্ডিডেট ছিল, নির্বাচন করছে, আবার বিএনপি থেকে আবার টিকিট নিয়ে এলাকায় তারা নির্বাচন করে। তারা কিন্তু অনেকের সময় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে, গোলাম মোল্লা রনি সাহেব আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কথা বলছে বিএনপির পক্ষে, অথচ সেই আওয়ামী লীগের টিকিট নিয়ে কিন্তু গোলাম মোল্লা রনি সাহেব নির্বাচন করেছিল। আবার নির্বাচন করার পথে আওয়ামী লীগের পক্ষে ছিল, আবার বিএনপির পক্ষে যে আবার আওয়ামী লীগের কথা বলছে। আবার দেখেন যে 7 বারের এমপি বিএনপির আমাদের নলছিরি ঝালকাঠি, এটা প্রতিভাবান ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা, এবং সে
বীর বিক্রম, বীর উত্তম। তো যাই হোক, বীর উত্তম শাহজাহান ওমর সাহেব আজকের আওয়ামী লীগে যোগ দিয়েছে। এই হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনৈতিক অবকাঠামো থেকে বিভিন্ন রকমের তাদের মতদর্শ। আর আমি শামসুল ইসলাম সোলজার গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে নো দালালি, চামচামি এবং কোনো দলের পক্ষে যে যদি আমি কোনোদিন কথা বলি তাহলে আমার জিহ্বা কেটে, এবং আজকের আপনারা কিন্তু সেভাবে কিন্তু আমার এই পেজে এখানে কিন্তু আর্মির সমস্ত লোক কিন্তু কথাগুলি শুনতেছে, ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি এবং এনএসআই, সিআইডি, ক্রিমিনাল যারা আছে সর্বোপরি আমার এই কথাগুলি কিন্তু তারা শ্রবণ করতেছে। আমি নিরপেক্ষভাবে আমি কথা বলার চেষ্টা করি। সাইদুল একটা কমেন্ট করছে, কমেন্টটা পড়ে নি। আপনার মতো অনেকেই কথা বলতে পারে না, আপনি হক কথা বলেন, হক কথার কোনো না। থ্যাংক ইউ। আমার ভাইগনা লিখছে যে আমি সবসময়ের জন্য হক মানে ভালো কথা বলার চেষ্টা করি, আর এই কথাগুলি কেউ বলার চেষ্টা করবে না। কারণ পরিবারতান্ত্রিক এখন বর্তমানে যেই দলগুলি প্রত্যেকটা দলের সাথে, প্রত্যেকটা সেক্টরের সাথে তারা কিন্তু জড়িয়ে গেছে। এই এফডিসির কথা নিয়ে আলোচনা করলাম। এফডিসিতে কিন্তু আপনার আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আপনার অনেক অনেক ক্ষেত্রে জাসদ আছে, তারপরে জিএসডি আছে, এবং সর্বোপরি প্রত্যেকটা দলের একটা অবকাঠামো এবং শিল্পী সমিতি, ডিরেক্টর সমিতি এবং সর্ব সমিতির ভিতরে কিন্তু আজকের এই পরিবারতন্ত্রে চতুর্দিকে পরিবেষ্টন করে তারা কিন্তু আছে। তো দেশবাসীকে আমি বলতে চাই যে আজকের আমাদের কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আজকের মানুষের কাছ থেকে আমরা কি শিখছি, যে পর্বটা আমার ছিল যে আজকের আর্ট কালচারের লোকের কাছ থেকে আমরা কি শিখব। একজন নায়ক, একজন হিরো হতে গেলে সমস্ত সর্বোপরি তার ভাব, তার কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ, তার চালচলন, সর্বোপরি তারা কিন্তু আজকের এভাবে কিন্তু আপনারা জানেন যে সালমান শাহ ভালো একজন হিরো ছিলেন। সালমান শাহ যেভাবে চুল কাটছে, পাবলিক ঠিক সেইভাবে চুল কাটছে। আরেকজন জয়েন করছে আমার ভাই আব্দুর রহিম মামু, তোমাকে অনেক দিন হয়, কারেক্ট, অনেক দিন পর্যন্ত আমাকে দেখো নাই রহিম, কিন্তু আসলে দেখা সাক্ষাৎ একটু মানে গ্যাপ। অনেক সময় তুমি কাজে কর্মে হয়তো দূরে থাকো, আমি হয়তো আমার কাজে, আমি রাজনৈতিক সংগঠন নিয়ে, আমি আমার কালচার নিয়ে আমি সেভাবে দূরে থাকি, দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু দেখা সাক্ষাৎ হবে এবং আগামীতে ইনশাল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের এই আর্ট কালচারের লোকের কাছ থেকে আমাদের কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে। আজকের হিরো যাকে সুপারস্টার বলে বলে যে তিরস্কার করতেছে, খুব কষ্ট করে কিন্তু শাকিব খান একটি জায়গায় এসছে। আমি নিজের চোখে দেখা যে আজিজ রেজার ওখানে তখন কঙ্কল, চেহারা ভালো ছিল না, তখন আজিজ রেজার কনভেন্স পর্যন্ত দিতে পারে না। এই কামারপাড়া কিন্তু আজিজ রেজার ডান্স ডিরেক্টর, আপনারা জানেন আমাকে সোলজার হিসেবে আমাকে খুব ভালোবাসে। আজিজ ভাই আমাকে যথেষ্ট পরিমাণে, সে আমাকে যথেষ্ট স্নেহ করে, ভালোবাসে, এবং সর্বোপরি সেখানে আমি নিজের চোখে দেখা ওখানে ডান্স করতে করতে এক প্রকার ডিরেক্টরের মাধ্যমে সে কিন্তু আজকে ফেমাস হয়েছে। কিন্তু হওয়ার পরে আমরা দেখলাম কি এ ধরনের সে বলে না, ইদানিংকাল কিছুদিন আগে কাটপিস ব্যবহার হতো মানে ফিল্মের ভিতরে, চলচ্চিত্রের ভিতরে। তার মানে হচ্ছে চলচ্চিত্র এখন ধ্বংসের স্তূপ। এ ব্যাপারে গভর্নমেন্টকে এগিয়ে আসতে, এবং বিশেষ করে যারা চলচ্চিত্রকে নিয়ে আজকের নেকেড, খারাপ, বিভিন্ন আকারে, বিভিন্ন আঙ্গিকে আজকের পর্যায়ে এদের কাছ থেকে আমরা শিখবো, সেটা শিখতে পারছি না। আজকের আইনের আওতায় যদি সবাইকে নিয়ে এসে আজকে শায়েস্তা করে, তাহলে হয়তো চলচ্চিত্রটাকে ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করি। চলচ্চিত্রের ভিতরে মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি নির্মাণ করা হোক, শিক্ষণীয় বিষয়, কারণ শিক্ষক টিচারকে যেভাবে শেখায় সেটা আর্ট কালচাররা ওভাবে শিখাক। কিন্তু আমাদের যে ছবিগুলির নাম, কিং খান, এটা একটা ছবির নাম হলো ভাই কিং খান, রাজকুমার, তারপরে প্রিয়তমা, তারপরে ছবির নাম হচ্ছে বুলেট, ওয়াটারপ্রুফ, তারপরে ছবির নাম হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। এই ছবিগুলি মানুষ আসলে অ্যাকসেপ্ট করে না, এটা ছবির নাম হতে পারে না। যেমন ওরা 11 জন, তারপরে স্বাধীন বাংলা, তারপরে বাংলাদেশের মানুষ অসহায় যেভাবে ছিল, এই ধরনের যদি ছবি তারা নির্মাণ করে, তাহলে আমার মনে হয় এদেশের মানুষ তাদের কাছ থেকে কিছু একটা শিখবে। তো যে বিষয়ে বলতে চেয়েছিলাম যে আজকের আমাদের নায়িকাগুলি এখন বর্তমানে আপনারা দেখবেন
যে কতগুলা প্রস্টিটিউট, একটু হালকা কিছু কথা বললাম, কারণ সবাই তো আর প্রস্টিটিউট না। যেমন শাবানা ম্যাডাম প্রস্টিটিউট না, কবরী ছিলেন, এরা খুব ভালো মাপের অভিনেত্রী ছিলেন। এবং আমি বলতে চাই যে মাহিকে আপনারা কেমনে দেখবেন। এবং আর একজন আছে আপনার চলচ্চিত্রকার নায়িকা যেগুলি আছে আপনার ওই যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকমের খোলামেলা দৃশ্য নিয়ে তারা কিন্তু আজকে এই ছবি পরিমণি আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনলি বাটের ভিতরে চুমো খাওয়া, একজন ডিটেকটিভ ব্রাঞ্চের লোকে সিআইডিকে চুমো খাওয়া, এবং সমস্ত সর্বোপরি আজকের এই ভাইরালগুলি, এই অ্যাডিক্টেড মহিলাগুলি তারা বিভিন্ন জায়গায় মদ খেয়ে ভাঙচুর করে, পাগলামি করে, এগুলি কিন্তু আমাদের বাংলাদেশের কোনো মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, সাইদুল আরেকটা লিখেছে ফাঁকে, আব্দুর রহিম অনেক দিন হয় দেখি নাই। যাই হোক, দেখা হবে রহিম, ওয়েলকাম। শাকিব খানের থেকে আপনাকে অনেক, অবশ্যই, কারণ আমি তো চলচ্চিত্র অঙ্গনে অনেকবার গিয়েছি। ভাগনা বলছে যে 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 হিরো হতে গেলে, আর্ট কালচারের লোক হতে গেলে যে এফিসিয়েন্ট দক্ষতা সর্বোপরি সেগুলি আমার ভিতরে ইনশাল্লাহ আছে এবং আমি করতে পারি। কিন্তু ঘৃণায় যখন জসিম সাহেব মারা যায়, সর্বোপরি আগেকার যারা আর্টিস্ট ছিলেন তারা যখন মৃত্যুবরণ করার পরে এফবিসিতে যাওয়া বন্ধ, এবং আমার ব্যয় হচ্ছেন শহীদ ইসলাম খোকন। এই শহীদ ইসলাম খোকন হচ্ছে গিয়ে আমার ওই বড় বোনের জালের আর কি ভাই, তো সেই হিসেবে তাকে ব্যয় ডাকতাম, ব্যয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, আমরা যেতাম। এবং চলচ্চিত্র অঙ্গনে আগে একটা মজা ছিল, বেনেট ভাই মোহাম্মদপুরে ছিলেন, মারা গেছে, মজিদ ভাই সহ টোটাল সর্বোপরি যারা ছিলেন আগে যেতাম। কিন্তু এখন ঘৃণায় ওখানে যাওয়ার চাইতে আর একটা বিনোদন কেন্দ্রে যাওয়া অনেক ভালো বলে আমি মনে করি। আজকের কথাবার্তা লাগামহীন কথাবার্তা কিন্তু আজকের এই নায়িকারা বলছে। একটি নায়িকা তার আফটারঅল সবসময়ের জন্য আমি মনে করি বোরকা পরিধান করে চলা উচিত। যেহেতু আমাকে সবাই চিনে জানে, আমি ফেমাস, আমি তো একটা অভিনয়ের মাধ্যমে একটা লোককে ভালোবাসবো। মাদকের উপরে বেসেস করে একটা ছবি নির্মাণ করা যায়, ভালো একটা গল্প দিয়ে নির্মাণ করা যায়, কিন্তু এমন গল্প তারা তৈরি করে যেই গল্পগুলি শুনলে মানুষ সেক্সুয়াল কামবাপ এবং প্রেম অনেক কিছু তৈরি হয়ে যায়। যেমন আমি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে এখন মিষ্টি জান্নাত নাকি। আমি একথা কেন বলছি, কারণ তরুণরা এখন নষ্ট হয়ে যাচ্ছে। মিষ্টি জান্নাত নাকি একটা মেয়ে কন্টিনিউ এখন আমরা ফেসবুকে অ্যাভেলেবেলভাবে দেখছি যে শাকিব খানকে বিয়ে করতে চায় এবং 3 নাম্বার বউ। আচ্ছা, আমি এই মিষ্টি জান্নাতকে বলতে চাই যে তোমার কি মা বাপ নেই? তোমার কোনো মানে সামাজিক কোনো অবস্থান কি তোমার ভিতরে নেই? তুমি যেই ওয়েতে কথা বলো বোন, তাতে কিন্তু এলাকার তরুণরা তোমাকে, হিংসা তো দূরের কথা, তোমাকে যদি পায় না জুতা পিটা করবে। কারণ এগুলি বলে বলে আজকে সমাজটাকে, মেয়েদেরকে তার একটি খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে। সাইদুল আরেকটা কমেন্ট করছে, আচ্ছা সাউন্ড কমান মামা পাশে রুম টিভিতে। হ্যাঁ, আসলে ওই যে পাশে মানে একটা হচ্ছে, তো এই জন্য কথাটা বাড়ি খাচ্ছে। যাই হোক, ঘরের ভিতরে তো তারা, এখন যদি আমি কথা বলতে যাই হয়তো আমার লাইভটা বন্ধ হয়ে যাবে। তাই হোক, আপনারা কষ্ট করে একটু লাইভটি শুনবেন। এমডি আব্দুর রহিম, হ্যাঁ তোমার মিষ্টি, থ্যাংক ইউ ভেরি মাচ মিষ্টি। হ্যাঁ, থ্যাংক ইউ মিষ্টি ভাষী কথা। যাই হোক, এই ভাষায় তো কথা বলতে হবে। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম যে এখন সর্বোপরি আমরা এই সব মেয়েরা যখন আমাদের সোশ্যাল মিডিয়ায় এসে যখন সর্বোপরি এই দৃশ্যগুলো আমাদের মেয়েরা দেখে বা আমাদের বোনেরা দেখলে পরে তারা কিন্তু ব্যতিক্রম, তাদের মানসিকতা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি আইসিটি শাখা, তো ওই শাখায় তো এই যে সোশ্যাল মিডিয়া শাখায় তো একজন মন্ত্রী আছেন, পলক নাকি, যাই হোক, উনি তো ভালো ভালো কথা বলেন। তো উনি কি দেখছেন না যে আজকের এই ফেসবুকে পেজে কি হচ্ছে এগুলা? আর একটা ওয়েবসাইট থেকে একটা অ্যাপস বের হয়েছে বঙ্গবন্ধু, মানতেই হবে সে একজন
ভালো মাপের একজন নেতৃত্ব। আজকের তাকে কল্লা কেটে তারপরে এই ডান্স করে, প্রাইম মিনিস্টারকে ডান্স করে আপনারা এত কিছু পড়েন, আপনাদের ডিবি আছে, ডিজিএফআই আছে, আপনাদের নাকি ডিটেকটিভ ব্রাঞ্চের লোক আছে, তারপরে হারুন ভাই আছে এবং টোটাল বাংলাদেশের আইজিপি মহোদয় আছে। আপনারা এটাকে নর্মালি ভাবে আপনারা নেন কেন আমি বুঝি না কিছু। একটা জায়গা থেকে তো এটা আসছে। আপনার এই যে ডান্স করতেছে প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, ডান্স করে, প্রধানমন্ত্রী নাচে, বঙ্গবন্ধুকে নাচাচ্ছে, এটা আপনি আইডি দেখে আইসিটি শাখা থেকে যে মন্ত্রী আছে এগুলি কি বের করতে পারে না? আসলে তারাও মজা মারছে, আমার মনে হয় তারা মজা মারছে। তো এই ধরনের মেয়েরা, যে কথা বলতেছিলাম এফডিসির শুরুতেই, যে এই ধরনের উলঙ্গ মেয়েরা, এই পতিতা মেয়েরা এবং এই বাস্টার্ড সান মেয়েরা, এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এদের লাইফ, এদের কথাবার্তা, এগুলি টোটাল আমাদের। আর যার কথা বলছেন এই যে শাকিব খান, সাকিব আল হাসান, সেলিব্রিটি, এদের কাছ থেকে আমরা কি শিখতে পারি? একটা ছেলে নায়িকাকে বিয়ে করে আজকের সন্তান জন্ম দিচ্ছে বারবার, আর একটাকে বিয়ে করে বারবার সন্তান জন্ম দিচ্ছে, আর আমাদের মতো তরুণরা তার পিছে পিছে একটি ছবি নেওয়ার জন্য আজকের পিছে পিছে ছুটে চলে যাচ্ছে, আমাদেরকে বকা দিচ্ছে। সাকিব আল হাসানের ছবি নেওয়ার জন্য ছেলেটা আমাকে ফোন করে, এলাকা স্টেডিয়াম, তার বাড়ি ওইখানে, সব ধাক্কা দিতে 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 বের করে দিল। এদের কাছ থেকে কি শেখার আছে? এরা তো ওইভাবে ওই মাপের লোক হয়ে আজকের তরুণদেরকে কিভাবে পথভ্রষ্ট করছে। আমি বিশেষ করে এফডিসির আলোচনায় আমাদের ভূমিকা, তো সেই ওই আলোকে আমি কথা বলতে চাচ্ছি যে আজকের এই চলচ্চিত্র অঙ্গনটাকে যেইভাবে নিঃস্ব করে দিয়েছে শিল্পী সমিতির বাস্টার্ডসনেরা, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তরুণদেরকে বলছি, এই ছবি নির্মাতা থেকে কোনো হলে, বিশেষ করে হলগুলি পুড়িয়ে দেওয়া হোক, এবং এই হলগুলি আমাদের প্রয়োজন নেই। কারণ চলচ্চিত্র জগতের ভিতরে নায়িকাগুলি, যে এই যে প্রস্টিটিউটগুলি আছে, এই প্রস্টিটিউটের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ ভালো মাপের আর্টিস্ট এবং কোনো মহিলা, কোনো মেয়ে এখন বর্তমানে বিএফডিসিতে নেই। যাদেরকে নিয়ে কাজ হচ্ছে তারা এখন এদেরকে নিয়ে কাজ করলে সমাজ নষ্ট হবে, এবং এরাই হচ্ছে শিল্পী সমিতির সদস্য। এবং এই শিল্পী সমিতি এখন বর্তমানে বিতর্কিত, এবং এই শিল্পী সমিতিতে দেখেন কত বড় খারাপ। নিপুণ মালা দিচ্ছে ডিপজলকে, ডিপজল মালা দিচ্ছে নিপুণকে। মিশা সওদাগর চেগিয়ে বেগিয়ে মালাটা নিপুণের গায়ে দিল এবং নিপুণকে বলল যে আর কোনো সময় সব আমরা এক ফ্যামিলি। আবার এখন কিছুদিন পরে আবার নিপুণ তাদের বিরুদ্ধে একটা লিগেশন দায়ের করলো, অভিযোগ সাবমিট করলো। আজকে সাবমিট করে তাদের এখন টোটাল মোটামুটি আবার বিতর্কিত জায়েদ খানের মতো। তো এই ধরনের আর্ট কালচারের লোকের কথা কেন বললাম এই জন্য, আমাদের মেয়েরা, অন্তত ছেলেরা, তরুণরা নষ্ট হচ্ছে। এদের ছবি নির্মাতারা, মহিলারা পরিমণি যা করছে, এফডিসির চলচ্চিত্র অঙ্গনটাকে আজকে ধ্বংসের স্তূপ বলে আমি মনে করি। কারণ এদের মতো খারাপ, আর এদের মতো জঘন্য, আর এদের মতো নিকৃষ্ট, এরা পতিতা এবং এরা খারাপ, জঘন্যতম। এদের কাছ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গভর্নমেন্টকে বলবো যে চলচ্চিত্র অঙ্গন যদি ভালোভাবে নির্মাণ করে, সুন্দর একটি পরিবেশ সুস্থ দাঁড়ায়, ভালো নির্মাতা যদি নির্মাণ করে, তো সেইভাবে আজকের চলচ্চিত্র অঙ্গনে ছবি দেখে আমরা, ফ্যামিলি ছবি দেখে আজকের কিন্তু আমরা আত্মতৃপ্তি পাবো বলে আমরা মনে করি। বাংলাদেশের ভিতরে যাত্রা যেগুলি চলছে আগে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেগুলি টোটাল বন্ধ হয়ে গেছে। সাইদুল কমেন্ট করছে, পড়েনি। এসব মেয়েরা নিচতলা, কারেক্ট। ও বলছে সোজা হিসাব যে আজকের উপরে ভাড়া দিয়ে, নিচতলা ভাড়া দিয়ে উপর তলা আছে ঠিক করে। আজকের কমেন্টগুলি যেগুলি আসছে, আজকের এই ভাইগনারা যে কমেন্টগুলি করছে, এই কমেন্টগুলি অবশ্যই আমি মনে করব গুরুত্ব আকারে আমাদের নিতে হবে। এবং আজকের আমি বলতে চাই যে আজকের তরুণদেরকে বলতে চাই যে আজকের এগিয়ে আসতে হবে। বাংলাদেশে একটি ভাইরাস ঢুকে গেছে প্রত্যেকটা সেক্টরে। আজকের আমাদের ভিতরে ভাইরাস ঢুকে গেছে। এই ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমার হাত শক্তিশালী করার লক্ষ্যে, গণতান্ত্রিক প্রেক্ষাপটে অধিকার আদায়ের লক্ষ্যে সামনের দিকে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আজকের কিন্তু আমি আপনাদের সম্মুখে কথা বলছি। এবং সর্বাঙ্গিকভাবে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলন করার জন্য। কারণ এখন বর্তমানে যা হচ্ছে বাংলাদেশে, প্রিয় দেশবাসী, বাংলাদেশ তো আপনার। বাংলাদেশের যে বাংলাদেশের সর্বোপরি যেই টাকাগুলি সরকারে এখন বর্তমানে ফান্ডে আছে, ও টাকা তো আপনি মালিক, এই টাকার মালিক আপনি। বাংলাদেশ ব্যাংক আপনার। বাংলাদেশ ব্যাংকে যে আপনি যেই বাড়ির ট্যাক্স দিচ্ছেন,
খাজনা দিচ্ছেন এবং সিটি কর্পোরেশনের সমস্ত সর্বোপরি পায়খানাটা পর্যন্ত যে আপনার বের হয়ে যাচ্ছে বাড়ি থেকে সেটার ট্যাক্স আপনি দিচ্ছেন, খাওয়ার ট্যাক্স দিচ্ছেন, পরিবেশ দূষিত ট্যাক্স দিচ্ছেন এবং কারেন্ট যে ব্যবহার হচ্ছে তার ভিতরে আপনি ট্যাক্স দিচ্ছেন, জমি কিনতেছেন ট্যাক্স দিতেছেন, আপনি ক্রয় ক্ষমতা থেকে ট্যাক্স দিতেছেন, আপনি যদি বাড়ির পাশে বসে একটা সাবান কিনেন সাবানের ট্যাক্স গভর্নমেন্ট পাচ্ছে, টোটাল সর্বোপরি সর্ব জায়গা থেকে সরকারকে আপনি দিচ্ছেন। কিন্তু সরকার আপনাকে কি দিচ্ছে? সরকার আপনাকে দিচ্ছে ক্ষমতায় যেতে হবে দুইটি লোক, জনাব ওবায়দুল কাদের সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে আওয়ামী লীগ পালাবারও জায়গা পাবে না। আবার ওবায়দুল কাদের সাহেব বলছে কে কখন পালায়, 2007 সালে তারেক রহমান চলে গেছে, মুসলিকা দিয়ে সে কোনোদিন রাজনীতি করবে না। এখন এই দুই ব্যক্তির কাছ থেকে সংসদে গান আর এইসব পাগলামি, এই ছাগল মাকড়া রাজনীতি, এগুলি মানুষ ধিক্কার মারে, এগুলি কিন্তু দেখতে চায় না। আমি তরুণদেরকে বলতে চাই যে একটি প্ল্যাটফর্মে এসে গণতান্ত্রিক দল গঠন করতে হবে আগে, কারণ এই পরিবারতন্ত্রকে আমাদের ওয়াকআউট করতে হবে। কারণ পরিবারতন্ত্রের ভিতরে আমি তরুণদেরকে বলবো যে আপনারা এর ভিতরে ইনভলভ হলে আপনাকে দিয়ে তারা ব্যবসা করবে, বাণিজ্য করবে, রাজপথে আপনি জীবন দিবেন, তারা চেয়ারে বসবে, অর্থাৎ তাদের ছেলেই আর কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে, কিন্তু আপনি খামাখা আপনি কিন্তু আজকের মরছেন। তাই যদি না হয় তাহলে একটু কথা আমার বলতেই হয় যে নলছিটি ঝালকাঠি আমার এলাকা এবং আগামীকালকের ওখানে নির্বাচন 21 তারিখ। কে হবে আল্লাহই জানে, আমি জানি না। কিন্তু এই নলছিটি ঝালকাঠিতে আমাদের কোনো প্রকার সমস্ত একটি পরিবারতন্ত্রের একটা টিকিট নিয়ে এমপি হয়, আমার কথা কিন্তু ক্লিয়ার, টিকিট নিয়ে। কিন্তু নলছিটি ঝালকাঠিতে আজও পর্যন্ত কি কেউ দল গঠন করতে পারছে? এ ধরনের কোনো ম্যান তৈরি হয়েছে? স্বতান্ত্রিক হিসেবে দল গঠন করার মতো প্লেয়ার নলছিটি ঝালকাঠিতে আছে? নেই। অর্থাৎ স্বাধীনতার পর থেকে মকিম থেকে আরম্ভ করে চান্দু মেয়া সহ, রব সহ এবং আমির হোসেন, আমু, জুলফিকার আলী ভুট্টো, লিন ভুট্টো সহ টোটাল 10টি ইউনিয়ন, নলছিটি ঝালকাঠি 10টি, টোটাল 20টি ইউনিয়ন, 2টা পৌরসভা, গাভারাম চন্দ্রপুর থেকে একদম দবদবিয়া পর্যন্ত আমার মুখস্থ টোটস্থ, আমার ঠোঁটের আগায়। তো আজও পর্যন্ত কি এই ধরনের পণ্ডিত ব্যক্তিত্ব মনীষী আজও পর্যন্ত কিন্তু হয়নি। 2-1 কবি হয়েছে, বরিশাল বিভাগের ভিতরে শেরে বাংলা এম ফজলুল হক হয়েছে, কিন্তু নলছিটি ঝালকাঠিতে হয়নি, বরিশাল বিভাগে হয়েছে। তো আমি বলতে চাই যে আজকে নলছিটি ঝালকাঠিতে আমি ক্যান্ডিডেট ছিলাম, ওখানে মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য হিসেবে হলফনামা সহ আমি করেছিলাম, সর্বদিক থেকে আমার ঠিকঠাক ছিল। কোনো কারণবশত হয়তো আমি সাবমিট করতে পারিনি নমিনেশন পেপার। সর্বোপরি আগামীতে আপনাদের দোয়ার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় এগ্রি হয়ে, আপনাদের ভালোবাসার সিদ্ধান্ত অবলম্বনে আমি শামসুল ইসলাম সোলজার সামনের দিকে অধিকার আদায়ের লক্ষ্যে নলছিটি ঝালকাঠিতে ভালোবাসা সসম্মত রেখে আমি কিন্তু সেভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখি, ইনশাআল্লাহ আপনাদের দোয়ার আশীর্বাদ। তো যে কথা বলতেছিলাম যে আজকের নলছিটি ঝালকাঠিতে কিন্তু আজও পর্যন্ত এই ধরনের কিন্তু কোনো মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য কিন্তু সবাই টিকিট নিয়ে চলে যাচ্ছে, পরিবারতন্ত্রের টিকিট। এবং যদি এমপি হয় বাজেট, মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য, প্রকৌশলীতে বাজেট, এখানে বাজেট, কাবিখায় বাজেট, এই বাজেট, কাজের উপরে বাজেট, বরাদ্দ, সমস্ত সব মিলে আপনি 5 বছরের ভিতরে সে কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু জনগণের স্বার্থে আপনাকে ব্যবহার করছে। দেশবাসী, আপনি খামাকে কেন মারবেন? তরুণদেরকে বলি, কিচ্ছু পাবেন না। আজকের এই যে ভাইস চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন হচ্ছে আমাদের নলছিটি ঝালকাঠিতে, 22 তারিখে যদি ওই রকমের গলাবাজি করতে পারে কোনো চেয়ারম্যান, দবদবিয়া, রানা পয়সা, মান পয়সা, নাসল মহল, ভৈরব পয়সা, 22 তারিখে আর কাউকে পাবেন না। জেকে মোস্তাফিজ সাহেব খুব ভালো মানুষ, আজকের আওয়ামী লীগের দল করে আমির হোসেন আমু কোলঠাসা করে রেখেছে। দলীয়ভাবে উনি আমু ভাই আজকের সেই কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওখানে অশিক্ষিত মূর্খদেরকে চেয়ারম্যান বানিয়ে তারা এখন নেতৃত্ব দিচ্ছে। দুঃখ হয়, কষ্ট হয়। আমি চিনি না তাকে ব্যক্তিগতভাবে, দূর থেকে খালি জানি আমু ভাই এবং ইস্কাটনে। কিন্তু অনেকে বলবে এত বড় বিগ লিডার পলিটিক্স দরকার নাই তো, আমি তো কারো খাই না বাবা, কারো পড়ি না, আমি তো জো বাইডেনও কেয়ার করার আমার সময় নাই। কারণ পৃথিবীর যত ব্যক্তি হোক না কেন সে মানুষ, আমিও মানুষ। গণতন্ত্র এবং বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় সবাই ঝাঁপিয়ে পড়ছে, একলা পক্ষে করা সম্ভব নয়।
আমি বগুড়ায় একটা মিছিলে বলেছিলাম যে স্বাধীনতার যুদ্ধের ডাক এসেছিল সত্য, কিন্তু স্বাধীনতার যুদ্ধে আজকে ঢাকাতে বসে স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছিল গ্রামের আজকের এই তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল কোদাল মাথায় করে নিয়ে, হাতে কোদাল, গামছা বেঁধে কোমরে, তারপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এই স্বাধীনতার যুদ্ধে। স্বাধীনতা কিন্তু একার পক্ষে হয় নাই, সবার সহযোগিতা আছে। 11টি সেক্টর এবং সেক্টরের পাশাপাশি সহ সেক্টর এবং টোটাল চিফ অফ সেক্টর কমান্ডার কর্নেল ওসমানীর নেতৃত্বে আজকের কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এখানে বলতে পারে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, হ্যাঁ আমরা জাতির পিতা, আরেকজন বলবে জাতীয়তার ঘোষক। বাদ দেন সব, বাংলাদেশের রাজনীতি আজকের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, কালকের বিএনপি আসবে, জাতির পিতা হবে জিয়াউর রহমান। এরশাদ ক্ষমতায় যদি থাকে তাহলে জাতির পিতা হবে এরশাদ। এই দেশের রাজনীতি 2 নম্বরই, ছলচাতুরি, চিটারি, বাটপারি, আমলাগিরি, সমস্ত সব এত একটা বাজে জায়গায় মানে মানে হয়ে গেছে আমাদের এই দেশটা, ভাষায় প্রকাশ করার মতন। দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে সর্বোপরি আমাদের কিন্তু এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে যে কথা বলতেছিলাম যে আজকের শুরুতে আমি আলোচনা করেছিলাম যে এফডিসি, এই এফডিসি সম্পর্কে কথা বললাম এই জন্য, কারণ এদের থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে। সমাজটাকে বিলুপ্তর পথে এখন বর্তমানে এইসব নায়িকা, গায়িকা, প্রস্টিটিউট, দালাল যারা কথা বলে, তখন তরুণরা, আমাদের মেয়েরা সাধারণত ঘরে বসে বসে দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে। আর এখন বর্তমানে আইসিটি শাখার যে এমপি মহোদয় আছেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে, আপনি কি করেন, আপনার কাজটা কি? আপনি ভালো মানুষ সেজে এলাকার শুধু তথ্য নিচ্ছেন, আর কোনো এলাকা আপনার নেই। আপনি মন্ত্রী, আপনি অল বাংলাদেশের অল জায়গায় আপনি সমস্ত সর্ব ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে এগুলি আপনার দেখতে হবে, এবং তথ্য মন্ত্রণালয় সহ টোটাল আপনি দেখতে হবে যে আজকের মানুষগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি মন্ত্রী হন, এই গভর্নমেন্টের যদি কোনো মন্ত্রী হন, তাহলে আপনার উচিত যে বাংলাদেশটাকে একটি সুন্দর, তরুণরা আজকে সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার পানির মতো তারা থাকবে বলে সেই আশঙ্কায় আপনি সর্বোপরি তাদের কাজ করার জন্য আপনি সর্বোপরি ফিল্ডে থেকে ওয়ার্কিং করে আপনি সেইভাবে স্বচ্ছ একটি বাংলাদেশ আপনি উপহার দেবেন বলে জাতি প্রত্যাশা করে, কিন্তু আপনার ভিতরে সেটা নেই। আপনি সবসময়ের জন্য গাড়ি নিয়ে ব্যস্ত থাকবেন এবং আপনার গানমান নিয়ে আপনি ভাবে থাকবেন। আপনি এগুলি আর উচিত নেই। বাদ দেন গানমান, আপনি বাদ দেন আপনার গাড়ি বাড়ি। আপনি মন্ত্রী, আপনি টেকনাফ থেকে তেঁতুলি আপনি হাঁটবেন, মানুষের সুখ দুঃখে আদর্শের মানুষ হয়ে আপনি মানুষের পাশে দাঁড়িয়ে আপনি সেভাবে কাজ করবেন, এবং সেই লক্ষ্যেই তো আপনাকে মিনিস্টার তৈরি করেছে দেশের জনগণ, মন্ত্রী তৈরি করেছে, কিন্তু আপনি এগুলি দেখছেন না। তো যে কথার মূল মন্ত্র ছিল সেটা হচ্ছে যে আজকের তরুণরা সোশ্যাল মিডিয়ায় যেগুলি দেখছে এগুলি থেকে আজকের আমাদের বাঁচতে হবে, এবং সর্বাঙ্গিকভাবে আজকের কিন্তু সেই লক্ষ্যে আমাদের কিন্তু সর্বোপরি সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো প্রিয় দেশবাসী, যে কথা বলতেছিলাম, যারা জয়েন করছেন অবশ্যই আমাদের একটা টোটাল ফ্যামিলি স্ট্রাকচার, অর্থাৎ ফ্যামিলি। এখানে বাইগনা 2 জন, ছোট ভাই আমার, তারপরে মামাতো ভাই এবং স্টোনো গোলাম রনি ও জয়েন করছে, তো গোলাম রাসেল। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যে কথাগুলি বলছি এই কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো রকম পক্ষপাতিত্ব কথা হয় তাহলে আমার কথা শোনার প্রয়োজন নেই। আজকের থেকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব চ্যানেলে যাবেন, সবাই একটা সাইড ধরে বসে আছে। সোশ্যাল মিডিয়ায় অনেক নামি দামি একজন লোক আছে এখন বর্তমানে, টাকলা সুমন, বাড়ি হবিগঞ্জ। কি ভাষায় কথা বলে, তুমি ব্যারিস্টার, কথার ভিতরে, ল্যাঙ্গুয়েজের ভিতরে এতভাবে তুমি মানে বাংলা ভাষাকে কটূক্তি করে সেই সিলেটের ভাষায় তুমি হিতা মিতা হতা হও, আমি বরিয়া যাই গুনিয়া হিয়া, এইগুলা হিতা হিয়া হুন্ডুল্য হতা হিয়া, এই যে এই কথাগুলি তুমি বলছো, এই কথাগুলি আসলে এই পাগলামি ছাগলামি। এখন তুমি মার্কেট পেয়েছ আইজিপি বেনজিরের সমস্ত সর্বব্যাপারে, এগুলো তো আমিও করব, কারণ করবে এই জন্য যে দেশের সম্পদ অর্জন করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তুমি যেমন করতে পারো আরেকজন করবে, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকের এই যে তুমি যে কথা বলছো সেটাও তুমি আওয়ামী লীগের পরিবারতন্ত্রের এক ধরনের দালালি করছো, কথা বলছো, তোমার একটা সাপোর্টিং আছে। কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই যে টক শো যারা করে, টক শুয়ার যেগুলি, এগুলি কিন্তু পক্ষপাতিত্ব নিয়ে তারা কিন্তু কথা বলে। এখানে যারা জয়েন করছে আমাদের পরিবার, আমি কি কোনো পক্ষে কথা বলছি? কোনো বিএনপির
পক্ষে কথা বলছি, কোনো আওয়ামী লীগের পক্ষে কথা বলছি, কোনো জাতীয় পার্টির পক্ষে কথা বলছি, কোনো জামাতের পক্ষে কথা বলছি। তবে হ্যাঁ, আওয়ামী লীগের ভিতরে অ্যাঙ্কারিং করি, ভালো মানুষের কীর্তন গাই মাঝে মাঝে, কারণ ভালো মানুষের দুই একটা। এখন ভালো মানুষ যদি আওয়ামী লীগ করে তাহলে তার ব্যক্তিগত আলোচনাটা আমি করবো না। যেমন খোকন শ্রেণীবাদের বক্তৃতা A to Z আমি করেছিলাম, আমার আইডিতে ঢুকে দেখবেন যে খোকন শ্রেণীবাদের উপস্থাপনা আমি করেছিলাম। কি ওখানে আওয়ামী লীগ নেই, ওখানে যুবলীগ নেই, ওখানে ছাত্রলীগ নেই, বগুড়ায় নেই, আছে। কিন্তু আমার কথাগুলি, আমার যে কথার এক্সপ্রেশন এবং সর্বোপরি আমি যে গঠনমূলক কথাগুলি আমি মানুষ সামনে উত্থাপন করতে পারি, সেই জন্য মানুষ আমাকে দেয় কথা বলার জন্য। ভালো মানুষের কথা বলি। এখন কোনো চিটার, কোনো বাটপার, আমি এই যে টাকলা মুরাদ এর পক্ষে দ্বারাই তো আমি কোনো কথা বলি না। আমি তো কোনো পরিবারতন্ত্রের এককভাবে কারো কোনো কথা বলার চেষ্টা করি না। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আজকে তরুণরা এই সোশ্যাল মিডিয়ায় ওইসব নায়িকা গায়িকা থেকে আমাদের কিন্তু সর্বোপরি বাঁচতে হবে, এবং আমরা কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছি। আমার এই লাইভগুলি হয়তোবা কোনো প্রশাসন বিভাগে শুনে, আইন প্রয়োগকারী সংস্থারা শুনতেছে। আমি বলতে চাই যে স্বচ্ছ একটি সুন্দর পরিবেশ তৈরি করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় যে আইডি থেকে আজকের এগুলি বের হচ্ছে, আপনার কি লাগে না আজকের খালেদা জিয়ার মতো, তারেক রহমানের মতো বিগ লিডার, পরিবারতন্ত্র মানলাম, তারপরে ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক, ওবায়দুল কাদের সাহেবের মতো লোক, তো এই ধরনের, আমার কিন্তু বয়স হয়েছে তাই বলে মনে করবেন না যে আমি কচি শিশু, সেটা না। তো এদের আজকের মাথা কেটে কেটে হুজুরদের মাথা কেটে আজকের এই ধরনের কোর্সে আইডি দিয়ে তাদেরকে বের করা হোক, একটা আইনের আশ্রয় বা আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি না হলেও যাবজ্জীবন সাজা হোক। তাহলে এগুলি করবে না। মানি মানুষের মান নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাই, এ ব্যাপারে তো কেউ কথা বলবে না। মানি মানুষের মান নষ্ট হয়ে যাচ্ছে। আজকের আপনি রাজনীতি করবেন, ঠিক আছে, কি কথা বলছে সুমনের মতো লোক যে ঘরে ঘরে কাউয়া ঢুকছে, এই কথাবার্তা যেগুলি আপনারা বলেন সেলিব্রিটি, এইগুলি মানুষ, তরুণরা তারা শিখছে। ওই যে নায়কের কথা, ডিএফডিসি নিয়ে আজকের আমার আলোচনা, আমার প্রম্ভ। তো আজকের এই নায়কদের কাছ থেকে, নায়িকাদের কাছ থেকে, গায়িকাদের কাছ থেকে আজকের কিন্তু এই ধরনের সমস্ত সবকিছু তরুণরা তারা নষ্ট হয়ে যাচ্ছে। তাই কি করতে হবে? আমাদের সবাই এগিয়ে আসতে হবে। আর এগিয়ে আসার লক্ষ্যে, আমার হাত শক্তিশালী করার লক্ষ্যে একটি গণতান্ত্রিক দল গঠন করতে হবে। 49টা দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই। দলের ভিতরে তারা পরিবারতন্ত্র জয়েন করছে। SK মহাসিন, নলছিটি পুরানো উপজেলা, আমরা অনেক পিছিয়ে। হ্যাঁ, এইবার এর কথা কিছু বলতে হয়। SK মহাসিন, ওয়েলকাম। এই কথাটা আমি একটু এর কথার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো। কমেন্টগুলি করলে কমেন্টের উত্তর আমি কিন্তু সেভাবে দেওয়ার চেষ্টা করব। বলছে যে নলছিটি পুরানো উপজেলাই নয়, এই উপজেলা যখন ব্রিটিশ, আপনারা জানেন যে আমার তো এগুলো ইতিহাস বিভাগের ছাত্র, আর ব্যক্তিগতভাবে আমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি হাদিস তাফসির সহ টোটাল কমপ্লিটলি, এবং আমার আব্বা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সেই লক্ষ্যে আরবি, বাংলা, ইংরেজি, ফার্সি, আমি আরবিটাকে উর্দু তর্জমা করতাম। কোনো হুজুর, কোনো মুন্সি আল্লাহর রহমতে এসে কোনো চান্স পাবে বলে আমি মনে করি না, কারণ আমি তরকিব সহ সর্বোপরি ফেকা, নাহু, ইনশা সমস্ত ব্যাপারই অভিজ্ঞতা আছে। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের এই নলছিটি SK মহাসিনের কথা বলতেছি, যে নলছিটি উপজেলা ব্রিটিশ 23 বছর যখন ব্রিটিশ 47 সালের আগে যে ব্রিটিশ শাসন করেছিল পাকিস্তান, এই ব্রিটিশ 2 বছর শাসনকালে কিন্তু এই নলছিটি তৈরি হয়েছিল, নলছিটি পৌরসভা। কিন্তু পৌরসভার উন্নয়ন নেই। এখন উন্নয়ন নেই, উন্নয়ন কতটুকু হয়েছিল? উন্নয়ন তো হয়েছিল জনাব জুলফিকার আলী ভুট্টো প্রাত, উনি যখন বেঁচে ছিলেন তখন মোল্লারহাটের রাস্তাটা কিন্তু উনি করে গেছে স্টেট, এবং মোল্লারহাট থেকে নলছিটির রাস্তা আজও পর্যন্ত কোনো রিপেয়ারিং হয়নি, একদম না। এবং ঝালকাঠিতে আজকের আমাদের স্বাস্থ্য যে সমস্যা, সেখানে কোনো সংস্কার করা কিন্তু হয়নি। এবং আমাদের এলাকায় প্রতি পাড়াগায় কোনো কল প্রত্যেকটা জায়গায় যায়নি। কেমনে যাবে? একটা কল আনতে গেলে 2 লাখ 1 লাখ টাকা খরচ হয়, সিরিয়াল দিতে হয়। তুমি কোন দল করেছ? তোমার আব্বা মুক্তিযোদ্ধার সেই দলের লোক কিনা? তো এই ধরনের করে আমাদের এলাকায় কোনো উন্নতি নলছিটিতে হয় নাই SK মহাসিনের কথায়। কারণ 3 টার্ম বিনা ভোটে আমু ভাই এখন এমপি। ওনার সাথে মানুষ এখন কথা বলতে ভয় পায়।
ভাই আপনি ভয় পান কেন আমি বুঝি না কিছু। ওনাকে আবদার করতে পারেন, ভয় পাওয়ার তো কোনো জিনিস নেই। চেয়ারম্যানই বলেছে যে আমু ভাইয়ের রেফারেন্সে কথা বলার কারো কোনো সুযোগ নেই ডাইরেক্টলি, এবং অনুদান থেকে তারা বঞ্চিত থাকবে। এখন তার দলীয়ভাবে নলছিটি ঝালকাঠিতে দল মত নির্বিশেষে তার দলীয় লোককে ভাইস চেয়ারম্যান তৈরি করবে, চেয়ারম্যান তৈরি করবে, আপনার মেম্বার তৈরি করবে। তো এটা কি কোনো রাজনীতির শিষ্টাচার হতে পারে? এটা কি কোনো রাজনীতি? ভাই রাজনৈতিক করতে গেলে সবাইকে ভালোবাসতে হবে। আজকের আবু ভাই সে একজন আওয়ামী লীগের উপদেষ্টা এবং সমন্বয়ক 14 দলের, ভালো একটা পোস্ট পজিশনে আছে, কিন্তু না পারতে শেখ হাসিনা ওনাকে ধরে আছে। কারণ উনি শেখ হাসিনা কি একদম টোটাল মানে একদম -2 ফর্মুলা করতে চেয়েছিল, কিন্তু আমি ওই সাবজেক্টে যেতে চাই না। কারণ উনি বিগ লিডার, সব ঠিক আছে, কিন্তু নলছিটি ঝালকাঠিতে আপনি কতটুকু উন্নয়ন করেছেন, কয়টা মাদ্রাসা করেছেন এবং কয়টা স্কুল করেছেন, কয়টা প্রাইমারি স্কুল করেছেন, আপনার এই লিস্টগুলা আমার নলছিটি ঝালকাঠিবাসী জানতে চায়। আপনি নলছিটিতে আজকে 3 জন ক্যান্ডিডেট তো আমি মনে করি আপনি ওখানে তো একজন হতে হবে এমন তো কোনো কথা না। তসলিম চৌধুরী, আপনার জিকে মোস্তাফিজ সাহেবের অবদান তো ওখানে আওয়ামী লীগের কম না। কারণ উনি যখন ভুট্টো ভাই ক্ষমতায় ছিল তখন জিকে মোস্তাফিজ ওই এলাকায় তার কোনো স্কোপ ছিল না, দৌড়ের উপরে ছিল, সত্য কথা যেটা। এবং তারও ওখানে আমি তো দেখেছি ভাই, নলছিটি ঝালকাঠিতে তো আজকের এই যারা বড় বড় কথা বলছে, এই যে খান পরিবার, এই চৌধুরী পরিবার, এই পরিবার, ওই পরিবার, এটা ভুট্টোর আমলে তো কোথায় ছিল এরা? আমি তো দেখেছি আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই ছিল না। জাতীয় পার্টির সময় দবদবের আনোয়ার ভাই ছিল, সুলতান ফারুক সবুজ, ঝালকাঠিতে ছিল কয়েকজন, আর শাহজাহান ভাই ছিল, এবং ঝালকাঠি নলছিটির ভিতরে রফিক মোল্লা সহ টোটাল নলছিটি ঝালকাঠিতে তখন তারা দেশ ওই জায়গাটাকে, ওই আসনটাকে তারা পরিচালনা করত। তারপরে ক্ষমতায় আসলো আমু ভাই। তা আমু ভাই 3 টার্ম কি করছে? নলছিটি ঝালকাঠিতে কোনো উন্নতিই করে নাই, এবং তাকে সালাম দিতে গেলে আগে ধুলা নিতে হবে, ধুলা না আনলে সে মাইন্ড করে। এটা একটা কথা হলো ভাই? আর আমি সোলজার, ধুলা তো দূরের কথা, আপনার মায়ের যদি পায়খানা সাফ করতে হয় তাহলে আমি করব নলছিটি ঝালকাঠিতে। কারণ আমি এখন মানুষের জন্য আমার জীবনটাকে ব্লেন্ড করে দিতে চাই ভাই। যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার জন্য দোয়া করবেন, আর যদি না মরি তাহলে নলছিটি ঝালকাঠিতে মানুষের দুয়ারে দুয়ারে প্রতিটি জায়গায় যে আজকের মা বাবার দোয়া নিয়ে এবং আমি কাজ করতে চাই, সেই লক্ষ্যেই আমি আজকের প্রতিনিয়ত লাইভে আসি। আর লাইভটাকে ফলো দিবেন, পাশাপাশি থাকবেন, মতামত দিবেন, বিশ্লেষণ করবে মানুষ, এবং সর্বোপরি আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখি। এই জন্য আমি আজকে মহাসিনের কথা আমি উত্তর দিলাম যে নলছিটি কোনো উন্নতি হয় না। আপনি নলছিটি অজপাড়াগায় যাবেন, আমি তৌকাঠি বাজারে গেছিলাম, আমার বাড়ির সহযোগী যে রোডগুলি যারা বিএনপি করছে রাস্তা নাই, এবং যারা মনে করেন জামাত করছে তা তো কোনো কথাই নাই, তাদের তো রিমেন্ড কাটতে কাটতে শেষ। এটা হচ্ছে আজকের আমাদের রাজনীতির পরিস্থিতি, পলিটিশিয়ানদের। প্রিয় নলছিটি ঝালকাঠিবাসী, এসকে সুমনের আজকে মহাসিনের কথার আমি উত্তর দিলাম। যাই হোক, আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আজকের পর্ব ছিল যে সেলিব্রিটিদের কাছ থেকে আমাদের পোলাপান নষ্ট হয়, তরুণরা শেষ হয়ে যায়, সেই আলোকে আজকের কিন্তু আমার এই লাইভটি করতে চেয়েছিলাম। তো যাই হোক, আমার ভাইগনা বলেছিল যে ইরানের ব্যাপারে আমি এখন বর্তমানে আছি, যে আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট উনি আজকের একটি স্যাড জায়গায় চলে যায়। কারণ মুসলিম বিশ্বের সেই ক্ষমতাধর ইরানের প্রেসিডেন্ট, তো উনি আজকের আমাদের মাঝে নেই। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আজকে কিন্তু উনি পরলোক গমন করছেন। তো বিষয়টা হচ্ছে যে আজকের মুসলিম বিশ্বের শক্তিধর উনি ছিলেন, উনি নেই। তো আজকের আমরা সেই শোক বহ অবস্থায় বর্তমানে বিচরিত সারা বিশ্বে মুসলিমদের। তো এখন এই উনি মৃত্যুর পরে অঙ্ক কষাকষি এখন বর্তমানে অলরেডি সারা বিশ্বে আরম্ভ হয়ে গেছে। কিন্তু মুসলিম বিশ্বদেরকে বলবো যে আমরা সর্বোপরি আজকের মুসলিম বিশ্বের সমস্ত মানুষগুলি আমরা একত্রিত হই, একে অপরকে নিন্দা না করে আজকে সমবেত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। কোন কারণে বিধ্বস্ত হলো, কে করলো, বা নিজের ইচ্ছায় হলো না নিজে মারা গেল, সর্বোপরি এখন কিন্তু আমরা সেইভাবে আমরা যতটুকু জানি যে উনি বিধ্বস্ত হয়ে মারা গেছে। যাই হোক,
আল্লাহ ওনাকে বেহেশতের সর্ব আসন উনি সেভাবে থাকুক, সেই দোয়াই পৃথিবীর মুসলিম বিশ্বের প্রতিটি মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা হিসাবে উনি থাকবেন। এবং সেই লক্ষ্যে ওনার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা বার্তা থাকবে, যাতে করে উনি আল্লাহর দরবারে উনি একজন সেইভাবে ভালো মানুষ হিসেবে যেন বেহেশত হয়, সেই দোয়াই আমাদের কাম্য। প্রিয় দেশবাসী, তো এ পর্বে আমি ইরানের প্রেসিডেন্ট খেবি ওনার ব্যাপারে আমি সকালবেলা লাইভ করেছি, আপনারা আমার লাইভে ঢুকলে পাবেন। আর ব্যক্তিগতভাবে আমি এখানে লাইভে আসি, যারা জয়েন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং রাত্র অনেক, যেহেতু আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। আর নলসিটি থেকে যারা জয়েন করছেন আমাদের এলাকা থেকে ওয়েলকাম। ব্যক্তিগতভাবে যারা জয়েন করছে সবাই আমার পরিবারে, ওদেরকে হইতে দেখছি এবং ওদের মানে একদম আমার কলিজার টুকরা ভাই এবং ভাইগনা ওরা জয়েন করছে। এবং গোলাম রাসেল রহমান, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং মতামত কমেন্ট করে আপনারা সেভাবে পাশে থাকার চেষ্টা করবেন। এবং সর্বোপরি আপনাদের ভালোবাসায় সিক্ততায় আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ যাতে লাইভ করতে পারি, সেই দোয়া আশীর্বাদ আমাকে করবেন। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আপনাদের ভালোবাসায় সিক্ততা হয়ে আমি শামসুল ইসলাম সোলজার আজকের এই মুহূর্তের জন্য আমি আপনাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছি। না হারাইনি, আবার আসবো। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ফ্যামিলির প্রতি আমার আশীর্বাদ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আজকের বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।